হ্যালো এভরিওয়ান, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের 3টে চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছিলাম এবং আজকে যে তোমার নেক্সট চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 4কে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চ্যাপ্টার 4-এর দেখো কি বলছে যে যখন পার্টিটা হয়ে গেছে ওদের বল পার্টি, এবার তার পরের এক্সপ্রেশনগুলোকে নিয়ে মানে বিভিন্ন মানুষের মনে যেরকম বিভিন্ন জল্পনা চলছে যে তোমার মিস্টার বিংলের সঙ্গে জেন ডান্স করলো। ঠিক আছে, সুতরাং ওদের দুজনের মাইন্ড সেট মানে জেনের মিস্টার বিংলের প্রতি কীরকম ধ্যান ধারণা, মিস্টার বিংলের কীরকম ধ্যান ধারণা জেনের প্রতি, ঠিক সেই রকম পরিচয়গুলোই আমরা এবার ধীরে ধীরে পাবো। ঠিক আছে, তোমার সেরকম কনসেপ্ট দেখো কি বলছে, হোয়েন জেন অ্যান্ড এলিজাবেথ ওয়ার অ্যালোন দ্য ফরমার, মানে যখন জেন এবং এলিজাবেথ একাই ছিল, অর্থাৎ অন্য কেউ ছিল না, মানে অন্য বোনগুলো ছিল না, কিংবা তোমার মিস্টার ব্যানেট মিসেস ব্যানেট ওরাও ছিল না। দ্য ফরমার তাহলে প্রথমজন, ঠিক আছে, অর্থাৎ জেন, who had been cautious in her praise of Mr. Bingley before expressed to her sister just how very much she admired him। তাহলে এই রকম একটা লাইন দিয়েছে যেটা প্রাইমারি দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে ইনিশিয়াল ভাবে বেশ জটিল, তাই না? জটিল কিছুই নয়। দেখো, যখন জেন এবং এলিজাবেথ একাকী অবস্থায় আছে তখন দ্য ফরমার অর্থাৎ জেন, ঠিক আছে, প্রথমের জন, যে কিনা খুব সতর্ক ছিল। ঠিক আছে, কি সতর্ক ছিল যে তার মনের মাঝে একটা উইকনেস তৈরি হয়েছে যে মিস্টার বিংলের প্রতি, মিস্টার বিংলের সঙ্গে দেখা হয়েছে, মিস্টার বিংলের সঙ্গে ডান্স করেছে। ঠিক আছে, এবার মিস্টার বিংলেকে সি স্টার্টেড টু লাইক, বুঝতে পারলে? সেই জন্য বলছে সে তার বোনেদের সামনে অর্থাৎ এখানে এলিজাবেথের সামনে তার প্রশংসাতে অর্থাৎ মিস্টার বিংলের প্রশংসার ক্ষেত্রে খুব সতর্ক ছিল যে আমি এমন কিছু যেন না বলে ফেলি যাতে এলিজাবেথের মনে হয় যে আমি তাকে পছন্দ করতে আরম্ভ করেছি। বুঝতে পারলে? তাহলে মানে সি ইজ জাস্ট হাইড হার ফিলিংস, ঠিক আছে, হার উইকনেস ফর মিস্টার বিংলে, এক্সপ্রেস টু হার সিস্টার জাস্ট হাউ ভেরি মাচ সি অ্যাডমায়ার্ড হিম, এবং তার বোনকে এলিজাবেথকে বললো যে সে তাকে প্রশংসা করছে। ঠিক আছে, তার কতটা শ্রদ্ধা করে তাকে, তাকে যেহেতু তোমার মিস্টার বিংলে যেহেতু দুবার ডান্স করার অপরচুনিটি দিয়েছিল সেই জন্য কতটা গ্রেটফুল অর্থাৎ কৃতজ্ঞ, সেই জিনিসগুলো বলছে, কিন্তু কোনো সময় এটা মানে বুঝতে দিতে চায় না, সেই জন্য খুব সতর্ক। ঠিক আছে, যে ও ভিতরে ভিতরে পছন্দ করতে আরম্ভ করেছে, কিন্তু দেখো শেষ পর্যন্ত কোথায় গিয়ে কি দাঁড়ায়। হি ইজ, এটা কে বলছে আমাদের, মানে জেন বলছে। ঠিক আছে, হি ইজ জাস্ট হোয়াট আ ইয়াং ম্যান অট টু বি। বুঝতে পারলে? তাহলে কি বলছে যে সে মানে একটা ইয়াং ম্যানের যেমনটা হওয়া উচিত, অট টু বলতে গেলে শুড হ্যাভ এরকম ব্যবহার হয়, যেমন একটা তোমার ইয়াং ম্যান অর্থাৎ তরুণ যুবকের যেমনটা হওয়া উচিত ঠিক সেই রকমই মিস্টার বিংলে, সেন্সিবল অর্থাৎ ইন্টেলিজেন্ট, গুড হিউমার্ড, কথাকে ঠিকমতোভাবে নিতে পারে, একটা এডুকেটেড পারসন, লাইভলি, বেশ প্রাণবন্ত, ঠিক আছে, গোমরা নয়, গ্লুমি নয়, অ্যান্ড আই নেভার স সাচ হ্যাপি ম্যানার্স। ঠিক আছে, এটা ম্যানার্স ম্যান দিয়ে এনইআরস এরমভাবে লিখেছে, অনেক বইয়ে দেখবে ম্যানার্সই লেখা থাকে। ঠিক আছে, তাহলে এবং এটাও কি বলছে যে আমি ওই রকম একটা হাসি খুশি মানুষ আমি আগে কোনোদিন দেখিনি, জেন বলছে। সো মাচ ইজ, মানে সো মাচ ইজ বলতে গেলে একটা সাবলীল ভাব আছে, ওর সঙ্গে কথা বলে শান্তি পাওয়া যায়, সাবলীলতা, মিশতে পারে এরকম, উইথ সাচ পারফেক্ট গুড ব্রিডিং, এবং নারিশমেন্ট অর্থাৎ ব্রিডিং মানে বংশগতভাবে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে সবাইকে। বুঝতে পারলে? ব্রিডিং মানে এখানে নারিশমেন্ট, যে যার বংশটা ভালো, ঠিক আছে, বংশের একটা ঐতিহ্যপূর্ণ বংশ, সেরকম কোনো রিপোর্ট নেই খারাপ কিছু, সেই রকম। এবার এলিজাবেথ কি রিপ্লাই করছে দেখো, হি ইজ অলসো হ্যান্ডসাম। ও কিন্তু বোনের দিকটাও, যতই সতর্ক হোক জেন, বোন তো, ঠিক আছে, ওরা দুজন দুজনকে চেনে, তাই না? বলছে হ্যাঁ দিদি, আর বল সে হ্যান্ডসাম সেটা বল, তাই না? হুইচ আ ইয়াং ম্যান অট লাইক ওয়াইজ টু বি ইফ হি পসিবলি ক্যান। তাহলে একটা ইয়াং ম্যান যদি পারে তাহলে তার হ্যান্ডসামও হওয়া উচিত, সবাই হ্যান্ডসাম হয় না, কিন্তু বলছে একটা ইয়াং ম্যান যদি পসিবলি ক্যান বলেছে, দেখো, তাই না? যদি হ্যান্ডসাম হতে পারে তাহলে কিন্তু ভালো। আর আমাদের মিস্টার বিংলে ঠিক সেই রকমই, হিজ ক্যারেক্টার ইজ দেয়ার বাই কমপ্লিট। এই লাইনটা একটা মেয়ের মুখ দিয়ে উত্থাপন হওয়া মানে বিরাট ব্যাপার, তাই না, যদি সেটা কনস্ট্যান্ট থাকে। তাহলে বলছে দেখো, ওয়েল এডুকেটেড, হ্যান্ডসাম, ইয়াং, টাকা পয়সা আছে, গুড হিউমার, লাইভলি, সেন্সিবল, এত গুণ আছে, তাহলে তার গোটা চরিত্রটা, গোটা বৈশিষ্ট্যটা, ঠিক আছে, একদম কমপ্লিট, তাই না? ও আর কি চায় একটা মানুষের মধ্যে? I was very much flattered by his asking me to dance a second time.
আই ডিড নট এক্সপেক্ট সাচ আ কমপ্লিমেন্ট। এটাকে বলছে জেন, ঠিক আছে? জেন বলতে গেলে জেন অস্টিন, ওরকম ভেবো না, এটা জেন ব্যানেট, ঠিক আছে? আমাদের লেখিকার নামও জেন অস্টিন। এবার এই যে ক্যারেক্টারটা না, জেনের ক্যারেক্টারটা, এর মাঝে কিন্তু জেন অস্টিনের ক্যারেক্টার প্রচুর মিল আছে। জেন অস্টিনের চিন্তা ভাবনা, ভাবধারা অনেকটা এরকম জেনের মতো, দেখো দুই জনের মাঝে মিল আছে। এবার বলছে যে আমার কিন্তু খুবই মানে ফ্ল্যাটার্ড, মানে কি তোষামত করা, তাই না? আমার নিজেকে যখন আবার মানে দ্বিতীয়বারের জন্য ডান্সের জন্য আমি আমন্ত্রণ পেলাম, একবার ডান্স করার পরে জেনকে নিয়ে আবার একবার ডান্স করেছিল, সেই বল ডান্সটাই, ঠিক আছে? তাহলে যখন আমি দ্বিতীয়বার আমন্ত্রিত হলাম ডান্সের জন্য, তখন কিন্তু আমি নিজের মাঝে খুব গর্ববোধ করছিলাম। আমি তো এত এরকম একটা কমপ্লিমেন্ট, অর্থাৎ এরকম একটা প্রশংসার সুযোগ, যে আমাকে এতটা সম্মান জানাবে, আমি সেটা ভাবিনি। এবার দেখো এলিজাবেথ কতটা প্র্যাকটিক্যাল একটা লেডি, সেটা বুঝতে পারবে। ডিড ইউ নট, ও ভাবিস নি, বোধ হয় ভাবিস নি, আই ডিড ফর ইউ, কিন্তু আমি জানতাম তো এত ভালো, কেন তোকে সেকেন্ড বারের জন্য ডাকবে না, তাই না? বাট দ্যাট ইজ ওয়ান গ্রেট ডিফারেন্স বিটুইন আস। আস বলতে গেলে জেন এবং এলিজাবেথের দুজনের মাঝের জন্য বলছে, ঠিক আছে? দুজনের মাঝে বলছে, কিন্তু দিদি কি বলতো, আমাদের দুজনের মাঝে এই একটা ডিফারেন্স আছে। কোন ডিফারেন্স বুঝতে পারলে কিরকম? ডিফারেন্সটা ক্লিয়ার করার জন্য এলিজাবেথ পরের লাইনটা যোগ করেছে, দেখো, কমপ্লিমেন্টস অলওয়েজ টেক ইউ বাই সারপ্রাইজ অ্যান্ড মি নেভার। তাহলে কি বলছে, যখনই কোনো প্রশংসা, তোকে নিয়ে কেউ কোনো প্রশংসা করে, তখন তো ওটা মানে ওটা তোকে সারপ্রাইজ করে দেয়, ঠিক আছে? মানে তোকে ভাবতে বাধ্য করে, কিন্তু আমাকে কোনো সময় ভাবায় না, কেননা আমি জানি যে এই বিষয়টাতে লোকের কমপ্লিমেন্ট দেওয়াটাই স্বাভাবিক। যদি না দেয় সেটা তাদের জেলাসি, সেটা আলাদা কথা, ঠিক আছে? কিন্তু তুই এত সুন্দর, এত এরকম একটা মানসিকতা তোর, আমার মনে হয় যে মানুষজন তোকে কমপ্লিমেন্ট দিলে, তোর প্রশংসা করলে, প্রেইজ করলে, সেটাই স্বাভাবিক। কিন্তু তুই সেটা বুঝিস না, এটাই আমাদের ডিফারেন্স। হোয়াট কুড বি মোর ন্যাচারাল দ্যান হি ইজ আস্কিং ইউ আগেন। তাহলে বলছে যে মিস্টার বিংলে যে তোকে দ্বিতীয়বারের জন্য ডান্সের জন্য আমন্ত্রণ করেছিল, তার চেয়ে ন্যাচারাল আর কি হতে পারতো, তাই না? এইটাই তো স্বাভাবিক। ও যদি তোকে না ডাকতো তাই তো অস্বাভাবিক, তুই এত ভালো একটা মেয়ে। হি কুড নট হেল্প সিইং ইউ, ঠিক আছে? হেল্পের ব্যবহার, দ্যাট ইউ ওয়ার অ্যাবাউট 5 times অ্যাজ প্রিটি অ্যাজ আদার উমেন, অ্যাজ এভরি আদার উমেন ইন দ্য রুম, ঠিক আছে? মানে সে তো তোকে দেখে না দেখে থাকতেই পারছিল না, মানে ইউ ওয়ার দ্য বেস্ট অ্যাজ আ পার্টনার, অ্যাজ আ ডান্সিং পার্টনার। সেই জন্য বলছে, দেখো, বাকি রুমে যতগুলো মহিলা ছিল তাদের চেয়ে তুই 5 times অ্যাজ প্রিটি অ্যাজ, এখানে তোমার পজিটিভ ডিগ্রির মতো করেছে, 5 গুণ বেশি তুই প্রিটি, সুন্দর, ঠিক আছে? তিনটে ওয়ার্ড আছে এরকম, খুব মানে কাছাকাছি, ঠিক আছে? যদিও ডিফারেন্স আছে, একটা হ্যান্ডসাম, একটা প্রিটি, আর একটা বিউটিফুল। বিউটিফুলটা হলো সর্বোচ্চ, বুঝতে পারলে? আর প্রিটি মানে যার মুখটা সুন্দর, তাকে বলা হয় তোমার প্রিটি। তারপর দেখো কি বলেছে, নো থ্যাঙ্কস অফ হিজ গ্যালান্ট্রি ফর দ্যাট। গ্যালান্ট্রি মানে শৌর্য, বীর্য। ওই যে একটা মেয়েকে আবার সেকেন্ড টাইমের জন্য ইনভাইট করেছে, এটা একটা শৌর্য তোমার প্রকাশ পায়। মানে কি, মিস্টার বিংলে দেখো, যদি ভাবতো যে আমি যদি আবার ওকে আমন্ত্রণ করি তাহলে হয়তো ভেবে নিতে পারে যে আমি পছন্দ করি বা কিছু, সেই জন্য কিন্তু নাও ডাকতে পারতো, তবু কিন্তু সাহস করে ডেকেছে। সেই জন্য এলিজাবেথ বলছে, এর জন্য আবার ওকে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুই তো ভালো, তোকে না ডেকেও পারে নাকি? ওয়েল, হি সার্টেনলি ইজ ভেরি এগ্রিবেল। এবার দেখো এলিজাবেথ প্র্যাকটিক্যালভাবে অতগুলো কথা বলার পরে এটাও স্বীকার করছে যে না, সত্যি কথা বলতে গেলে ও নিশ্চিতভাবেই এগ্রিয়েবল, ঠিক আছে? বেশ মানানসই, সমস্ত কিছুকে মেনে নিতে পারে, হ্যাঁ বাচক একটা কনসেপ্ট, সদর্থক, ঠিক আছে? অ্যান্ড আই গিভ ইউ লিভ টু লাইক হিম, ঠিক আছে? আই গিভ ইউ লিভ টু লাইক হিম, লিভ বলতে এখানে পারমিশন। এবং যা, এটা ঠাট্টা করে দুজন বোনের মাঝে যেমন কনসেপ্ট হয়, ঠিক আছে, যেমন ইয়ার্কি ঠাট্টা হয়, মানে এজের খুব একটা ডিফারেন্স না হলে, সেই জন্য বলছে যে, এবং আমি তোকে ছেড়ে দিয়েছিলে, আমি তোকে পারমিশন দিয়েছি, তুই ওকে পছন্দ করতে পারিস। মানে এলিজাবেথ তো বুঝতে পারছে, তাই না? এবার তোমার জেন ঠিক বলতে পারছে না বা লজ্জাবোধ করছে হয়তো, কিন্তু এলিজাবেথ একটা লাইন বলেই দিল যে আমি তোকে পারমিশন দিচ্ছি। তুই এতদিন যাদেরকে লাইক করেছিলি তারা সব স্টুপিড ছিল, তো এবার তো একটা ভালো মানুষ পেয়েছিস যা ওকে লাইক করতে পারিস তুই, ইউ মে লাভ হিম। তারপরে কি বলেছে দেখো, ইউ হ্যাভ লাইকড মেনি আ স্টুপিডার পার্সন। সেটাই বলছে, এর আগে তুই যত কোটাকে পছন্দ করেছিস, ভালো লেগেছে, সব তো স্টুপিড ছিল, বোকা মানুষগুলা, ওদেরকে পছন্দ করে নাকি কেউ? এবার একটা ভালো মানুষ পেয়েছিস যা পছন্দ করে, ডিয়ার লিজি। এবার জেনও সন্তুষ্ট হলো কথাটা শুনে, ঠিক আছে?
সেই জন্য বলছে দেখো, ডিয়ার লিজি, লিজি তুই আমাকে বুঝতে পেরেছিস, এলিজাবেথকে বলছে। এবার চলে এসো নেক্সট পেজে। ও ইউ আর আ গ্রেট ডিল টু অ্যাপ্ট ইউ নো টু লাইক পিপল ইন জেনারেল। খুব সুন্দর একটা লাইন, যেগুলোর মানেগুলো বুঝতে হবে। এলিজাবেথের কথাগুলো কতটা মানে কিরকম আকাশ ছোঁয়ার সম্মানের মতো দেখো, একদম স্কাই কিসিং এর মতো ব্যাপার। ওই সেন্টেন্সগুলো খুব ভালো। এখানে বলছে দেখো, অ্যাপ্ট মানে এটা সুইটেবল, ঠিক আছে। বলছে যে তুই সাধারণভাবে কি করিস বলতো, খুব তাড়াতাড়ি যে কোনো মানুষকে সহজেই পছন্দ করে নিতে পারিস, এইটা বলছে। আর আমি খুঁতখুঁতে, আমি ফাস্টিডিয়াস। ইউ নেভার সি আ ফল্ট ইন এভরিবডি। তুই মানে কারোর মধ্যেই কোনো দোষ দেখতে পাস না, ঠিক আছে। অল দ্য ওয়ার্ল্ড আর গুড অ্যান্ড এগ্রিয়েবল ইন ইউর আইজ। তাহলে এলিজাবেথ জেনকে বলছে যে গোটা পৃথিবীর মানুষ তোর চোখে কিন্তু ভালো এবং এগ্রিয়েবল, সবাই মানানসই, ঠিক আছে। আই নেভার হার্ড ইউ স্পিক ইল অফ এ হিউম্যান বিইং ইন ইউর লাইফ। এবং আমি তো আজ পর্যন্ত বাবা শুনিনি, বাপের কালেও, ঠিক আছে, যে তুই এই পৃথিবীর কোনো একটা মানুষের কোনো দিক থেকে কোনো নিন্দা করেছিস বা খারাপ কিছু বলেছিস কোনো মানুষ সম্পর্কে, বলিসই, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, জেন বলছে যে আই উড নট উইশ টু বি হ্যাস্টি ইন সেন্সারিং এনিওয়ান। হ্যাস্টি মানে তাড়াতাড়ি, আর সেন্সারিং মানে এখানে কারোর সমালোচনা করা, কারোর নিন্দা করা, কারোর বিচার করা, বুঝতে পারলে। মানে জেন খুব ভালো একটা কথা বলবে, মানে যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মেলে। মানে বলছি না, জেনের যে কনসেপ্টটা সেটা জেন অস্টিনের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। মানে জেন অস্টিন নিজেও এরকম ছিল। বলছে যে তাহলে কি বলছে দেখো, আমার এইরকম ইচ্ছা হয় না রে এলিজা বা লিজি বা এলিজাবেথ, যে কোনো মানুষকে আমি তাড়াতাড়ি করে সমালোচনা করি, আমি তাকে বুঝতে চেষ্টা করি, তাই না। এবার তুমি ধরে নাও একটা মানুষকে তুমি যদি ভালো করে বুঝতে চাও, তাহলে তার উপর রাগ হয় না তখন, মানে বোঝা যায় ও তো ওই রকমই বটে, নিন্দা করে কি হবে, তাই না। মানে মানুষকে আমরা বিচার করি উপর থেকে দেখে, কিন্তু তার মধ্যে প্রবেশ করলে, অর্থাৎ তার তার তোমার সঙ্গে মিশলে, তার কথাবার্তা বোঝার চেষ্টা করলে, তখন মনে হয় যে নিন্দা করার কিছু নাই। ও ওরকম ভাবে, ওর ব্রিডিংটাও এরকম। ওই যে সে একটা লাইন ছিল না, মানে আমি আগেই চ্যাপ্টার 4 যেটা পড়লাম আর কি, যে তোমার বলেছে সাচ পারফেক্ট গুড ব্রিডিং, ঠিক সেই রকমই। বাট আই অলওয়েজ স্পিক হোয়াট আই থিঙ্ক। তাহলে এখানে জেন কি বলছে যে মানুষকে নিন্দা করার জন্য কোনো সময়ই হয়তো যথেষ্ট নয়, ঠিক আছে। আমি তাদেরকে কোনো সময় তাড়াতাড়ির মধ্যে নিন্দা করতে চাই না, সমালোচনা করতে চাই না, কিন্তু আমি আমার যেটা মনে হয় সেটা বলি, আমি যেটা ভাবি সেইটাই তো বলি। আই নো ইউ ডু। এলিজাবেথ দেখছে আমি তো পারবো না এর সঙ্গে। এলিজাবেথ বলছে আচ্ছা আচ্ছা, আমি জানি তো তুই এরকম, তা আমি ঠিক জানি। অ্যান্ড ইট ইজ দ্যাট হুইচ মেক্স দ্য ওয়ান্ডার। এবং এইটাই একটা তোর কোয়ালিটি, বুঝলি তো, যেটা আমাকে সবসময় ভাবায়। উইথ ইয়োর গুড সেন্স, তোর এই যে গুড সেন্স, চিন্তা ভাবনাটা ভালো, ঠিক আছে, সেই নিয়ে টু বি সো অনেস্টলি ব্লাইন্ড টু দ্য ফুলিশ অ্যান্ড নন সেন্স অফ আদার্স। মানে তোর ভালোর জন্য তুই গোটা জগৎ, সে আপ ভালো তো জগৎ ভালো, সে ঠিক সেই রকমই। তুই নিজে ভালো বলে গোটা পৃথিবীকে ভালো দেখিস। যত ননসেন্স আছে পৃথিবীর বোকা হাঁদারাম মানুষগুলো আছে, তাদেরকেও তুই একবারে ব্লাইন্ডলি ভাবে তাদের ভুল ত্রুটিগুলোকে দেখে নিস, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, অ্যাফেক্টেশনস অফ ক্যান্ডার ইজ কমন ইনাফ। তাহলে এই যে একটা সেন্টেন্স, এটা খুব দামি একটা সেন্টেন্স, বুঝতে পারলে, যে অ্যাফেক্টেশন অফ ক্যান্ডার ইজ কমন এনাফ। দেখো ক্যান্ডার মানে কি বলো তো, মানে অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্স আছে। ক্যান্ডার এখানে একটা তোমার নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, যে তোমার বানানটা CANDORও হয়, মানে ফ্র্যাঙ্কনেস, যেটা হয় ক্যান্ডিডনেস হয়, অকপটতা, মানে কপট নয়, খারাপ নয় আর কি। কপট মানে কি, যার মাঝে তোমার কুটিলতা জটিলতা থাকে, কপট, ছল চাতুরি করে, মিথ্যা কথা বলে। আর ক্যান্ডারটা হলো বিপরীত, মানে অকপট, কপট নয় এরকম, বুঝতে পারলে। এবার অ্যাফেক্টেশনটা কি বলতে চেয়েছে, অ্যাফেক্টেশন এখানে একটা কৃত্রিম ভাব, কৃত্রিমতা। মানে গোটা লাইনটার কি মানে হলো, যে কোনো মানুষ যতই তোমার অকপট হোক, তার মাঝে একটুখানি কৃত্রিমতা থাকবে, এটা এলিজাবেথের বিশ্বাস, ঠিক আছে। এটা অনেকটা বাস্তবের সঙ্গেও মিল আছে। মানে তোমাদের মনে হবে যে অকপট মানুষ হয়তো থাকে, কিন্তু সব জায়গায় সবার সঙ্গে অকপট ব্যবহারের মাঝে একটুখানি কৃত্রিম ভাবটা আনতে হয়, তাই না। স্বাভাবিকভাবে অকপট হলে সব ফেলো মনে করবে। সেই জন্য এখানে বলতে দেখো, ওয়ান মিটস উইথ ইট এভরিহোয়ার। এখানে এলিজাবেথ বলছে যে একটা মানুষ সব জায়গাতে একটা জিনিস দেখতে পারবে, জানিস তো দিদি, এটা তোর মাথায় রেখে মানে ভরেলে ক্যাচ করে নে মাথায়। সেটা হলো, একটা অকপট মানুষের কিন্তু তোমার কৃত্রিমতা থাকবেই, বুঝতে পারলে। আসলে আমরা কেউই কিন্তু অকপট হতে পারি না,
হতে পারি? একটু একটু কেউ তো বিনা কারণে অকারণে মিথ্যা কথা বলে। আমাদের অনেক সময় সেভ করার জন্য, কিছু করার জন্য তখন একটুখানি মানে ছলের আশ্রয় নিতে হয়, কিংবা ধর্মযুদ্ধের মতো অশ্বত্থামা হত ইতি গজ, সেটাও বলতে হয়, তাই না? এবার কি বলছে দেখো, বাট টু বি ক্যান্ডিড, কিন্তু কি কথা বলতো, সত্যি কথা বলতে গেলে ক্যান্ডিড, ঠিক আছে, আসল কথা বলতে গেলে যে টু বি ক্যান্ডিড উইদাউট অস্টেন্টেশন অর ডিজাইন টু টেক দ্য গুড অফ এভরিবডিজ ক্যারেক্টার অ্যান্ড মেক ইট স্টিল বেটার অ্যান্ড সে নাথিং অফ দ্য ব্যাড বিলংস টু ইউ অ্যালোন। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে, এখানে এলিজাবেথের যে স্বভাব, মানে এলিজাবেথ তার বক্তব্যের মাধ্যমে জেনের ফিচার্সটাকে, জেনের মানে তোমার জেন যেরকমভাবে চিন্তা করে সেইটাকে বলে দিল। ঠিক আছে, এখানে আমি একটা কথা বলে নিই, ব্লাইন্ড টু এটা হলো উদাসীন। ঠিক আছে, ব্লাইন্ডের পরে দেখো ইন বা অ্যাট বসে, তখন মানে দ্য পার্সন ইজ ব্লাইন্ড ইন হিজ টু আইস। ঠিক আছে, ব্লাইন্ড অ্যাট হিজ ওয়ান আইস, সেটা হলো চোখে অন্ধ। আর যখন ব্লাইন্ডের পরে টু বসে প্রিপজিশন, তখন হলো ইনডিফারেন্স। মানে যেমন ধরে নাও, দ্য ফাদার ব্লাইন্ডস টু হিজ ডটার্স ফল্ট। ঠিক আছে, মানে বাবা হলো তোমার ছেলে বা মেয়ের যে সমস্ত ফল্ট, দোষ ত্রুটির প্রতি উদাসীন, সেইটা। তাহলে এখানে কি বলছে যে টু বি ক্যান্ডিড উইদাউট অস্টেন্টেশন অর ডিজাইন। অস্টেন্টেশন মানে কি? অস্টেন্টেশন হলো যে শোইনেস, বুঝতে পারলে, মানে যেটা আসল নয়, আমরা যেটা এক্সেজারেট করি, জাঁকজমক ব্যাপার একটা, ঠিক আছে, একটা ডিসপ্লে করা, সেটাকে বলা হয় অস্টেন্টেশন। আর এর বিপরীত হলো রিজার্ভেশন। মিল আছে দেখো, কোয়াইট আর রিজার্ভেশন বিপরীত হয়। আর ডিজাইন মানে প্ল্যান। ডিজাইন শব্দটা আমি কবিতার ক্ষেত্রে বলেছিলাম, খুব ব্যবহার হয় এটা। হলো, তার মানে এলিজাবেথ কি বলতে চাইছে যে কোনো মানে অতিরঞ্জিত ভাব ছাড়া, কিংবা কোনো পরিকল্পনা বা কোনো কিছু ছাড়া যদি কেউ ক্যান্ডিড হয়, ঠিক আছে, মানে যদি কেউ সৎ হয়, টু টেক দ্য গুড অফ এভরিবডিজ ক্যারেক্টার, মানে এখানে ধর আমি গোটাটা বলে দিই, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যে প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারের ভালো দিকটাকে দেখা, অ্যান্ড মেক ইট স্টিল বেটার, এবং ভালোটাকে নিয়ে আরও ভাবা, এবং যদি ভালোর মাঝে কোনো খারাপ কিছু দেখেছিস সেটা দিদি, তাহলে তুই কি করিস বলতো, সেটাকে ভালো করার চেষ্টা করিস। তুই তোর মতো করে না ভেবে ভাবিস যে ও তো ওরকমভাবে বড় হয়েছে, হয়তো ওই ভাববে, যা করবে করবে। সে নাথিং অফ দ্য ব্যাড বিলংস টু ইউ, বিলংস টু ইউ অ্যালোন, এবং তার সেই খারাপগুলোর জন্য কোনো কিছু না বলা, ঠিক আছে, খারাপ কোনো কিছু না বলা, একটা মানুষকে দোষ না দেওয়া, এটা খালি তোরই হ্যাবিট, আর কারোর হ্যাবিট নয়। বুঝতে পারলে? তারপরে দেখো, অ্যান্ড সো ইউ লাইক দিস ম্যান সিস্টার টু, এবং সেই জন্যই তো যে তুই মিস্টার বিংলেকে পছন্দ করিস করিস, তুই আবার ওর দুটো বোনকেও পছন্দ করিস খুব, মিসেস হার্স্ট আর মিস বিংলে, তাই না? ডু ইউ করিস না বল? দেয়ার ম্যানার্স আর নট ইকুয়াল টু হিজ। এলিজাবেথ কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে চিনেছে। এলিজাবেথের মতে মিস্টার বিংলে যথেষ্ট ভালো, কিন্তু এই মানে এই নয় যে দাদা ভালো হলেই বোনগুলো ভালো হবে, ঠিক আছে? তাও কি বলছে যে তার ব্যবহারের সঙ্গে কিন্তু বোনগুলোর ব্যবহার মেলে না, তুই যাই বলবি বল। এইবার দেখো আমাদের এই যে জেনের কি বক্তব্য, সার্টেনলি নট অ্যাট ফার্স্ট। আরে ওরকম করে বলছিস কেন, ঠিক আছে, একবারে যে শুরু থেকে আমি পছন্দ করতে আরম্ভ করেছি বোনগুলোকে, তা তো নয়, বাট দে আর ভেরি প্লিজিং উইমেন হোয়েন ইউ কনভার্স উইথ দেম। ঠিক আছে, বলছে দেখো, যখন তুই ওদের সঙ্গে কথা বলবি না, তখন দেখবি ওরা কিন্তু বেশ ভালো, ঠিক আছে, প্লিজিং, মনোরম, কথা বলতে পারে, এই করতে পারে, ওই করতে পারে, ঠিক আছে। Miss Bingley is to live with her brother and keep his house, and I am much mistaken if we shall not find a very charming neighbor in her. তাহলে কি বলছে দেখো, মিস বিংলে তো এইখানেই থাকবে রে, নেদারফিল্ডে যে জায়গাটা ওর ভাই অর্থাৎ মিস্টার বিংলে ভাড়া করেছে, যে জায়গাটায়, বাড়িটায়, সেখানেই থাকবে, ঠিক আছে, মিস বিংলে দাদার সঙ্গে থাকবে, বিয়ে হয়নি এর। আর মিসেস হার্স্টও তো বিয়ে হয়ে গিয়েছে। আরে বিয়ে হয়েছে বলেই তো হার্স্ট হয়েছে, তাছাড়া ও তো থাকতো মিস বিংলে, তাই না? আই এম মাচ মিস্টেকেন, কি বলছে দেখো, এবং আমার যদি খুব একটা ভুল না হয়, বুঝতে পারলে, মানে যদি তাকে আমরা অর্থাৎ মিস বিংলেকে একটা ভালো বেশ আমাদের প্রতিবেশী হিসাবে গ্রহণ না করি, তাহলে সেটা আমাদের ভুল হবে, সেটাই বলতে চাইছে। এলিজাবেথ লিসেন্ড ইন সাইলেন্স। এলিজাবেথ শুনলো কথাটা নীরবে, কিন্তু এলিজাবেথের কথাটা পছন্দ হলো না, বাট ওয়াজ নট কনভিন্সড, কিন্তু এলিজাবেথ সন্তুষ্ট হলো না, কনভিন্সড হলো না। Their behavior at the assembly had not been calculated to please in general. তাহলে কি বলছে, দেয়ার বিহেভিয়ার অর্থাৎ ওই দুটো বোনের বিহেভিয়ার, মিসেস হার্স্ট আর মিস বিংলের, মানে সকলকে যা তোমার দেখো, সকলকে ইন জেনারেল মানে সাধারণভাবে, ঠিক আছে, সাধারণভাবে কিন্তু অ্যাসেম্বলি যতজন ছিল সবাইকে কিন্তু ভালো লাগেনি ওই দুটো বোনের ব্যবহার। অ্যান্ড উইথ মোর কুইকনেস অফ অবজারভেশন অ্যান্ড লেস প্লেয়ান্সি
অফ টেম্পার দ্যান হার সিস্টার, এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে। এলিজাবেথের কোয়ালিটিটা এখানে বলেছে। এতক্ষণ আমরা জেনের পরিচয় পেলাম, জেন সবার মাঝেই ভালোটা দেখার চেষ্টা করে, খারাপ জিনিস দেখে না, ঠিক আছে। কিন্তু এলিজাবেথের কীরকম, এলিজাবেথের কুইকনেস অফ অবজারভেশন, কাউকে দেখলো কিছু একটা খারাপ লাগলো তো ওর মনে ও খারাপই বটে, এলিজাবেথের মনে এরকম একটা কথা আছে। তার জন্যই তো গল্পটার নাম প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এলিজাবেথের এই প্রেজুডিস ভাবটা আছে, বুঝতে পারলে? মানে বোঝার দরকার নয়, একটা অনুমান করে নিল। এবং এই ধরনের মানে যে সমস্ত ছেলেমেয়েরা যত বেশি ইন্ট্রোভার্ট তাদের এই দুটো দোষ থাকে, দোষ বলো গুণ বলো যাই হোক না কেন থাকে, দেখো মানে অন্তর্মুখীদের। এবার বলছে ইভেন আই অলসো হ্যাভ, আমারও আছে এরকম হ্যাবিট। তাহলে কি বলছে দেখো, যে কুইকনেস অফ অবজারভেশন, কিছু একটা হলো দেখলাম বা স্ট্যাম্প দিয়ে দিলাম, এই ভালো নয় খারাপ। লেস ফ্লুয়েন্সি অফ টেম্পার, তাহলে ফ্লুয়েন্সি মানে কি, এটা হলো তোমার নমনীয়তা, মানে কি টেম্পার লুজ হয়ে যায় বাইপোলার ডিসঅর্ডারের মতো, যে রাগি রাগি টাইপের, ঠিক আছে। লেস ফ্লুয়েন্সি মানে কি বলতো, রাগ হলো আস্তে আস্তে কমানোর ক্ষমতা আছে, সেটা আলাদা কথা, সেটা একটা এজের পরে হয়ে যায় ঠিকঠাক। কিন্তু 17, 18, 19, 20 এই টাইমে তো রাগ সেই সপ্তমে চড়েই থাকে। দেন হার সিস্টার মানে জেনের চেয়ে কম, মানে বদরাগী বেশি এলিজাবেথ। এলিজাবেথের কুইকনেস আছে অবজারভেশনের, ঠিক আছে। অ্যান্ড উইথ আ জাজমেন্ট টু আনঅ্যাসাইলড বাই এনি অ্যাটেনশন টু হারসেলফ, ঠিক আছে। তাহলে আনঅ্যাসাইলড মানেটা এখানে কি বলতে চেয়েছে, ধরে নাও আনঅ্যাটাক, এরকম আর কি, অ্যাটাক করে না, আক্রমণ করে না, ঠিক সেই রকম। তাহলে গোটাটা মানে কি দাঁড়াচ্ছে, সি ওয়াজ ভেরি লিটল ডিসপোজ টু অ্যাপ্রোভ দ্যাম, মানে তার মাঝে কি বলেছে দেখো, অ্যান্ড উইথ আ জাজমেন্ট টু আনঅ্যাসাইলড, টুর ব্যবহার করেছে, বুঝতে পারলে? মানে সো দ্যাট দিয়ে হয় না, দ্য ম্যান ইজ টু ওল্ড, এরকম থাকে যে দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট অর কুড নট ক্যারি দ্য লোড, এরকম, বুঝতে পারলে? তাহলে কি বলছে যে এবং তার মাঝে কি হলো যে নিজের মাঝে বেশিক্ষণ কোনো কিছু অ্যাটেনশন চাপা রাখতে পারে না, মানে কিছু একটা দেখলো মনোযোগ, যদি খারাপ লাগলো তো হয়ে গেল, ওইখানেই চ্যাপ্টার ক্লোজ এলিজাবেথের ক্ষেত্রে। কিন্তু ভালো লাগলে সেটাকে ক্যারি করবে, নিজের মাঝে এনশ্রাইন করবে। তাহলে তার মাঝে ও যতটা অবজার্ভ করেছিল আর কি, মানে বোনগুলোকে, সেখানে কিন্তু ও একদম লিটিল ডিসপোজ টু অ্যাপ্রুভ দেম, তার মনের মাঝে একটুখানিকও তাদের জন্য ভালোবাসা রইল না, মানে মিসেস হার্স্ট এবং মিস বিংলের জন্য। দে ওয়্যার ইন ফ্যাক্ট ভেরি ফাইন লেডিস, নট ডেফিসিয়েন্ট ইন গুড হিউমার হোয়েন দে ওয়্যার প্লিজড। তাহলে কি বলছে যে ওই দুটো মেয়ে ভালো, খারাপ তো নয়, ফাইন লেডিস বলেছে, দেখো ঠিক আছে। ফাইন মানে এখানে রিফাইন্ড, যেমন সরু চালগুলো হয় ওগুলোকে বলা হয় ফাইন রাইস। তাহলে বলছে যে তারা কি বলছে, তোমার লেডি দুটো ভালো, নট ডেফিসিয়েন্ট ইন গুড হিউমার, এবং তাদের সেন্স অফ হিউমারেরও অভাব নেই, ঠিক আছে, বেশ হাসি খুশি। ডেফিসিয়েন্ট মানে খামতি, ডেফিসিয়েন্টের পরে ইন বসে প্রিপোজিশন। আর যখন তাদের মন ভালো থাকে তখন কিন্তু তারা বেশ সেন্স অফ হিউমারে কথা বলে, সেটাই বলেছে দেখো। নর ইন দ্য পাওয়ার অফ মেকিং দেমসেলফ এগ্রিয়েবল হোয়েন দে চুজ ইট, বাট প্রাউড অ্যান্ড কনসাইটেড, সেটাই বলছে দেখো। কিন্তু কি হলো, নর ইন দ্য পাওয়ার অফ মেকিং দেমসেলফ এগ্রিয়েবল হোয়েন দে চুজ ইট, এবং যখন তারা মনে করবে যে আমরা এগ্রিয়েবল হব না, আমাদের এই জিনিসটা ভালো লাগে না, তখন তাদেরকে কেউ ভালো লাগাতে পারবে না বাপু, মিসেস হার্স্ট এবং মিস বিংলের জন্য বলেছে। কিন্তু তারা কি বলতো, প্রাউড অ্যান্ড কনসাইটেড, টাকা পয়সা আছে, বাপ মায়ের আদুরে ছেলে মেয়ে, ঠিক আছে, সেই জন্য বলছে যে খুব অহংকারী টাইপের, গর্ব গর্ব ব্যাপার একটা, ঠিক আছে, দাম্ভিক। দে ওয়্যার রাদার হ্যান্ডসাম, তারা বেশ হ্যান্ডসাম বটে মেয়ে দুটো, তার জন্য আর খানিক বেশি অহংকার। হ্যাড বিন এডুকেটেড ইন ওয়ান অফ দ্য ফার্স্ট প্রাইভেট সেমিনারিজ ইন টাউন, সেমিনারিজ মানে তোমার স্কুল, বুঝতে পারলে? তাহলে বলছে টাউনের ওয়ান অফ দ্য একটা ফার্স্ট প্রাইভেট, যেটা সবচেয়ে প্রাইভেট স্কুল ছিল, মানে প্রথম র্যাঙ্ক, প্রথম সারির ভিতরে আর কি, যেটা তোমার স্কুলগুলো ছিল সেখানে পড়াশুনো করেছে। হ্যাড আ ফরচুন, এবার লেখিকা এখানে বলছে যে অহংকার করার রিজন আছে, কিন্তু রিজন থাকলেই একটা বয়স অহংকার করো, কিন্তু তোমার জ্ঞান হয়ে যাওয়ার পরেও তুমি অহংকার করে বেড়াচ্ছ, কেউ পাত্তা দেবে না। যাই হোক, হ্যাড আ ফরচুন অফ 20,000 পাউন্ডস, এবার 20,000 পাউন্ড আছে ধরে নাও, ঠিক আছে। এবার দেখো 1 পাউন্ড সমান কত বলো তো, প্রায় 99 টাকা, মানে 98.64, 6-4 ইন্ডিয়ান আর কি, তোমার রুপিতে, বুঝতে পারলে? আর ডলারের ক্ষেত্রে অতটা নয়, মোটামুটি ওই 77, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে একটা তোমার বেস্ট স্কুলে পড়েছে, একটা ভালো স্কুলে, এবং বছরে এরকম একটা ইনকাম 20,000 পাউন্ড, ওয়ার ইন দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং মোর দ্যান দে ওয়াট, যতটা
পারে তার যতটা উচিত আর কি তাদের স্পেন্ড করা তার চেয়ে বেশি টাকা পয়সা খরচ করে মেয়েগুলো, মানে উচ্ছনে যাওয়া এরকম সাজ পোশাক ড্রেস ফ্রেস এই নিয়েই পড়ে থাকে। অ্যান্ড অফ অ্যাসোসিয়েটিং উইথ পিপল অফ র্যাঙ্ক, এবং যারা খুব উচ্চ শ্রেণীর মানুষ তাদের সঙ্গে মেশামেশি করে। অ্যান্ড ওয়ার দেয়ার ফর ইন এভরি রেসপেক্ট এন্টাইটেলড টু থিঙ্ক ওয়েল অফ দেমসেলভস, ঠিক আছে, অ্যান্ড মেইনলি অফ আদার্স, এবং সেই জন্য বড় র্যাঙ্কের বড় মানুষের সঙ্গে সবসময় কথাবার্তা বলে বলে নিজেদেরকেও ওরা খুব র্যাঙ্কড পার্সন ভাবে, ওরা ভাবে যে আমরাও খুব বড়, ঠিক আছে, আর বাদবাকিগুলো মিন, বাদবাকিগুলো নিচু ছোট মানুষ এরকম। বোন দুটোর জন্য বলেছে কিন্তু মিস্টার বিংলের জন্য বলেনি। দে ওয়ার অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড, তাহলে সাউথ হলো তোমার দক্ষিণ, নর্থ হলো উত্তর, তাহলে উত্তর ইংল্যান্ডের একটা সম্ভ্রান্ত পরিবারের থেকে ওরা এই যে বলেছে না দে ওয়ার অফ, মানে দে ওয়ার কাম অফ, মানে জন্মগ্রহণ করেছিল ওখান থেকে এসেছে, ঠিক আছে, উত্তর ইংল্যান্ডের। এ সার্কামস্ট্যান্স মোর ডিপলি ইমপ্রেসড অন দেয়ার মেমোরিজ দ্যান that their brother's fortune and their own had been acquired by trade, এবং বংশগত তোমার বংশগত একটা ঐতিহ্য আছে বলে অহংকারটা বেশি হচ্ছে, সেটাই বলছে যে ঠিক আছে, মানে কি ওদের ভাইয়ের যেরকম ইনকাম সেই অনুযায়ী কিংবা ওদের নিজেদের ব্যবসা বাণিজ্য দ্বারা অর্জিত টাকা পয়সা অনুযায়ী যতটা অহংকার করা উচিত ছিল তার চেয়ে বেশি ইমপ্রেশন ফেলার চেষ্টা করে। কেননা তারা একটা রেসপেক্টেবল ফ্যামিলি থেকে বিলং করে, ফ্যামিলির একটা নাম আছে, সেই জন্য কিন্তু প্রভাবটা আরও পড়েছে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে পরের দিন আমরা গোটাটা শেষ করে নেবো চ্যাপ্টার তোমার 4-এর। ওকে, আর যদি তোমাদের এর মাঝে কোনো কোয়েশ্চেন থাকে এতটা পড়ো বোঝো, তারপরে আমাকে কমেন্টে জানাতে পারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।